সালমা বেগম চেঁচাতে চেঁচাতে ড্রয়িং রুমে এলেন। অভিককে ফোনের ভেতর মুখ গুজে বসে থাকতে দেখে বললেন, আহা, আমার ছেলেটার বুদ্ধি কখন হবে? হ্যাঁ, দেখছিস তো ওখানে মেয়েটার সাথে মুরব্বির সাথে কথা বলছে, তার মধ্যে ডাকাটাকি শুরু করে দিয়েছিস। আমি কখন ডাকলাম মা? তুই তো ডাকিসনি, কিন্তু বজ্জাত দুটোকে পাঠিয়েছিস। ওই মেয়েটাকে সেখানে দাঁড়াতে দিচ্ছে। সরি মা। আজিম সাহেব এসে সোফায় বসলেন। মা ছেলে কি নিয়ে কথা হচ্ছে? কাকি অনা আর আবিদের রাগ অভির উপর ঝাড়ছে কাকাই। সালমা, তুমি না ছেলেকে বিয়ে করাতে যাচ্ছ? এবার একটু মিষ্টি করে কথা তো বলতে শেখো। সবাই আমাদের আনিকার মতো হবে নাকি? ও তো বিয়ের আগে থেকে জানতো, চিনতো সবাইকে, তাই মানিয়ে নিতে পেরেছে। কিন্তু হুট করে একজন নতুন মেয়ে এসব সহজভাবে নিতে পারবে? সালমা বেগম ক্ষিপ্ত চোখে তাকালেন। আজিম সাহেব বললেন, আচ্ছা বাবা, তুমি তোমার কাজে যাও, আমরা কিছু কথা বলি। অভিক, তোমার হাতে সময় থাকলে বিজনেস ডিলটার ব্যাপারে কিছু বলতে চাই। এই এই শোনো, তোমরা বাপ জেঠা তো সারাক্ষণ অফিস আর অফিস, ব্যবসা আর ব্যবসা। ওইসব আমার ছেলেকে একদম জড়াবে না বলে দিলাম। ও কতদিন মাথা দেবে বলতে পারো? ও পড়াই, বুঝলে? পড়াতে কত মেধা খাটাতে হয় জানো? কত বড় বড় ছেলে পেলেদের পড়াই সেটা জানো? খোঁজ রাখো। না, তোকে বলে দিচ্ছি বাবা, এই লোকের কথা একদম কান তুলবি না। অতিরিক্ত কাজ করার কোনো দরকার নেই, না তুই না অভি। অভিক মায়ের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। উনি ছেলেকে অমন করে তাকাতে কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তোর বাপের কথা একদম শুনবি না অভি। আমি তোর বইয়ের সাথে কখনো খিটখিটে মেজাজে কথা বলবো তোর মনে হয়? আমি তোর সাথে ওভাবে কথা বলি? অভিক হাসলো। এমা, ছেলে হাসে, হাসিস কেন? আমি হাসার কথা বললাম? তোর বাপকে কিছু বল। অভিক আবারও হাসলো। আজিম সাহেব এবার হেসে উঠলেন নিজেই। গায়ে নিয়ে বসে বললেন, আচ্ছা, তুমি ভালো শাশুড়ি হবে সালমা, এবার নিজের কাজে যাও। সালমা বেগম যাবে যাবে করেও কিছু দূর গিয়ে থেমে গেলেন। আবারও নিশ্চয়ই অফিসের কথা বলবে এ লোকটা। আজিম সাহেব পায়ের উপর পা ছড়িয়ে ডাকলেন, অভিক ফারদিন। ইয়েস বাবা। তোমার রুমে গিয়ে আয়রন কেবলটা ওপেন দেখলাম, ফোল্ড করা ছিল না। ওহ সরি, ভুলে গিয়েছিলাম। আমি ওখানে একটা ছবি রেখেছি, দেখে জানিও তোমার মাকে। সালমা বেগম গালে হাত দিলেন, ছুটে এসে বললেন, হাই হাই, তুমি আগে আমাকে বলবে না? কেমন মানুষ গো তুমি? আমার অফির বউ আমি দেখবো না? তোমার পছন্দ হলো না, কিন্তু তোমার ছেলের পছন্দ হয়ে গেল, তখন তুমি কি করবে সালমা? আমার ছেলেও, আমার আর ওর পছন্দের মিল থাকবে না? অভিক মায়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। মা আগে তুমি দেখো, ঠিক আছে? সালমা বেগম খুশি হয়ে গেলেন। 5 আঙ্গুলের মাথায় চুমু খেয়ে ছেলের মুখে ছোঁয়ালেন, বললেন, আমার সোহাগা ছেলে। ওকে, এখন সুজানাকে ডেকে দাও, ওনার দেরি হয়ে যাচ্ছে। আবারও সূচনা? ওই মেয়ে কথা বলছিলাম না? তোমার মেয়েকে তুমি এতক্ষণ বাড়ির বাইরে রাখতে মা? সালমা বেগম হকচকিয়ে গেলেন। ওই মেয়ের বাবা মা ছেড়েছে কেন? আমি তো ছাড়তাম না। মা এরকম বলতে নেই। আচ্ছা বাবু, আর বলবো না, ডেকে দিচ্ছি। সুজানা ছাড়া পেয়ে তার কিছু পরে ছুটে এলো। বাবারই বাবা, যেন চাকরির ইন্টারভিউ নিচ্ছে, প্রশ্নের পর প্রশ্ন। সে আসতেই অভিক বলল, গাড়ি রাখা আছে, গিয়ে বসুন। সুজানা বেরিয়ে গেল। সে রিক্সা করে যাবে, সব সময় সাহায্য নিতে ভালো লাগে না। অভিক ফোন ঢুকিয়ে বেরোলো বাড়ি থেকে। সদর দরজা পার হতেই দেখলো সুজানা গেটের কাছে গলা বাড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছে। অভিক গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। সুজানা পিছু ফিরে শটান হয়ে দাঁড়ালো। অভিক গাড়ি তার সামনে দাঁড় করিয়ে বলল বসতে। সুজানা পাণ্ডুর মুখে গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। অভিক গাড়ি ছেড়ে দিয়ে বলল, আপনি সবসময় দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করবেন সুজানা। আপনি পড়েন কখন? এখান থেকে গিয়ে নিশ্চয়ই আপনার ক্লান্ত লাগবে, অন্য কাজও থাকতে পারে, তাহলে পড়বেন কখন? সুজানা চুপ করে বসে রইল। কিছু পরেই বলে উঠল, স্যার একটা রিক্সা দেখেছি, ওটার সামনে দাঁড়ালে ভালো হতো। অভিক গাড়ি দ্রুত টেনে নিয়ে রিক্সাটি পার করে গেল। সরিষাবাড়ির সে বাড়িটার কাছাকাছি আসতেই গাড়ি থামলো। সুজানা গাড়ি থেকে নেমে ধন্যবাদ জানাতে যাবে, তার আগেই অভিক গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। সুজানা নিজের বোকামির জন্য নিজেকে বকলো কিছুক্ষণ। মাঝে মাঝে সে এমন কাজ করে না
স্যার নিশ্চয়ই খারাপ কিছু ভেবে নিয়েছে। গেট ঠেলে বাসার দিকে যেতে যেতেই দক্ষিণের বিল্ডিংয়ের বারান্দা থেকে একজন মহিলা উকি দিল। কি গো সুজানা, আজকাল গাড়িতে চড়াচড়ি চলছে? সুজানা হেসে এড়িয়ে গেল। বাড়িতে পা রাখার সাথে সাথে সাজিয়া বেগম বললেন, গাড়ি দেখলাম, আজকেও ওদের গাড়ি করে এলি। ওদিকে রিক্সা পাওয়া যায় না? আম্মা এত সব দেখে তো টিউশনি পড়াতে পারবো না, ঘরের ভেতর বসে থাকতে হবে। সাজিয়া বেগমের পিছু পিছু ছুটলেন, বললেন, রাগ করছিস কেন? মানুষের তো আমাদের কথা শোনাতে বাধে না। তুই সাবালিকা, তাই আমার চিন্তা হয়। টিউশনি বাদ দে, এটা বলার ক্ষমতা থাকলে তখনই বলে দিতাম। তোর বাপ তো আমার হাতে দুটোকে দিয়ে চলে গেল, একা কতদিন সামলাবো? সুজানা মায়ের দিকে ফিরে তাকালো। উনি মেয়েকে পিছু করে দাঁড়িয়ে চোখের জল আড়াল করলেন। সুজানা মাকে পেছনে জড়িয়ে ধরল, বলল, ও আম্মা, তোমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে কথা শোনা লাগে। ওনারা খুব ভালো মানুষ জানো, আমাকে একা ছাড়তে চায় না। তার উপর আজ সন্ধে নেমে গেল। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিজ্ঞেস করবো আম্মা? বকো না কেমন? বল। আব্বা তোমাকে কত তাড়াতাড়ি একা করে চলে গেল না? তোমাকে কেউ আর বিয়ে করতে বলেনি? তোমার বাপ আমাকে দুটো সম্পত্তি দিয়ে গেল না? ওগুলোর দেখাশোনা তো করতে হবে আমাকে। আবার বিয়ে? মুখ ধুয়ে চা খেতে আয়। তোমাকে নানা বিয়ে দিতে চেয়েছিল না মা? দাদুও চেয়েছিল, তাই তুমি সব ছেড়ে ছুড়ে এখানে চলে এসছো। সাজিয়া বেগম কঠোর চোখে তাকালেন। সুজানা একটু ভরকালো না, বলল, আমি তোমাকে আর ভাইয়াকে রেখে কখনো কোথাও একা যাব না আম্মা। যেখানে যাব সেখানে তোমাকে আর ভাইয়াকে নিয়ে যাব। আকাশ কুসুম কল্পনা বাদ দে, জীবন এত সহজ নয়। ফাইনালের পরপরই তোকে বিয়ে দিয়ে দেবো আমি। জায়গা বেচার কথা চলছে, তারপর বাকি জীবনটা তোর ওপর। আমি শুধু আমার কর্তব্যটুকু শেষ করব। লেখাপড়া করানোর দরকার তাই করাচ্ছি, বিয়ে দেওয়ারও কর্তব্য সেটাও করব। আম্মা কেন এসব বলো? মেয়ে হয়েছ তাই শ্বশুরবাড়ি যেতে হবে। আমি তোর মামা আর চাচাদের বলে রেখেছি, ভালো ছেলের খোঁজ পেলে যেন বলে। তোকে বিয়ে দিয়ে দিলে আমি আর সাইমের দিন কোনো মতে চলে যাবে। আমি চাকরি নিব আম্মা, জীবন এভাবে চলতে পারে না। বিয়ের পর সেটা তোমার আর তোমার বরের ব্যাপার। বিয়ের পর আমার কোনো কথা তোমার শ্বশুরবাড়িতে চলবে না। অত আশা রেখো না নিজের ভেতর। আবারও বলছি, জীবন এতটা সহজ নয়। আমি টিউশনি ছেড়ে এসেছি, আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? কথাটা তুই নিজেই তুলেছিস সুজানা। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলোই সত্যি। আমি তাকেই বিয়ে করব যে আমাকে আমার মতো করে চলতে দেবে। একটা ছেলে তার পরিবারের দায়িত্ব নিতে পারলে মেয়েটা কেন পারবে না? সাজিয়া বেগম মেয়ের কাছে গিয়ে টেনে বুকে জড়ালেন, মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বললেন, অনেক বড় হও। তেতো কথা হয়তো বলি, কিন্তু এগুলোই সত্য মা। বেশি আশাবাদী হবি না, কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখবি না। আমিও কত আশা রেখেছিলাম তোর বাবার ওপর। তোর আব্বার ছাত্রী ছিলাম আমি। হুট করে বিয়ে হয়ে যাওয়াটা কতটা ভয় ছিলাম জানিস? খুব শান্তশিষ্ট ছিল এবং কম কথা বলতো তো, খুব ভয় পেতাম। পরে ধীরে ধীরে বুঝতে পারলাম তোর আব্বার মতো মানুষই হয় না। আমি মাস্টারমশাই ডাকলে তোর বাবা হেসে উঠত। অনেক দিন ওই ডাক মুখ থেকে ফেলতে পারিনি। পরে উনি নিজেই এই ডাকের মায়ায় পড়ে গিয়েছিলেন। কোনোদিন চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। কত আগলে আগলে রাখতো আমায়। তোকে পেয়ে তো খুশি শেষ ছিল না ওনার। তারপর বাবু এলো, এরপর সব হঠাৎ করে কি যেন হয়ে গেল। আমি তো একটা অভিযোগও শোনাতে পারিনি ওনাকে, সেই সুযোগটাও পেলাম না। সুজানার গাল বেয়ে তরতরিয়ে জল গড়ালো, কেঁপে কেঁপে উঠল সে। ডুকরে উঠে বলল, এমন মাস্টার মশাই কারোর জীবনে না আসুক আম্মা। আমি কখনো কাউকে তোমার মতো করে ভালোবাসবো না। তুমি কিচ্ছু পাওনি আম্মা, কিচ্ছু না। কিছু পাওয়ার আশায় কেউ কাউকে ভালোবাসে না পাগল। ওটা এমনি এমনি আপনা আপনি হয়ে যায়, একদিন বুঝবি। সোনারঙা রোদে দেখা মিলেছে কিছু আগে। ফাঁকা রেল স্টেশন কিছুক্ষণের ব্যবধানে রমরমা হয়ে উঠেছে। পিঠে ব্যাগ চেপে ঘুম ঘুম ফোলা চোখ মুখে অপেক্ষারত সবাইকে চমকে দিয়ে প্রতিবারের মতো ঝকঝক শব্দ করে এসে থেমে গেল রঙিন শাটল। জনকোলাহল বেড়ে গেল আরো। দলে দলে হুড়োহুড়ি করে উঠে পড়ল ট্রেনে। সুজানা, মেহুল, আহির আর নিখিল ইতিমধ্যে
বগি দখল করে বসেছে। শান্তা এখনো পৌঁছয়নি। নির্দিষ্ট সময় হয়ে আসতে শাটল ছেড়ে দেওয়ার পূর্বাভাস জানান দিতেই সবাই শান্তার হাতের ফোন চেপে শান্তাকে ফোনের ওপর ফোন দিতে দিতে শাটল ছেড়ে দিল। ঝকঝকঝক শব্দ সুর তুলে সুজানার ফোনে ফিরতি ফোনটা আসতেই সে তুলে কানে দিল। কোথায় তুই? আমাকে তোল। আরে আরে ছেড়ে দিল। সবাই গলা বের করে উকি দিয়ে তাকে দেখে হইচই করে উঠল। আহির পিঠের ব্যাগ মেহুলের কোলে দিয়ে ট্রেনের দরজার সামনে গিয়ে হাত বাড়িয়ে ডাকলো। গাধি, আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। থামাতে বল না, আর দৌড়াতে পারছি না। আরো জোরে, আর একটু, আর একটু, হাতটা ধর। সবার চোখে মুখে উত্তেজনা। শান্তা প্রাণপণে ছুটল ব্যাগটা এক হাতে বুকে চেপে ধরে। হাতটা বাড়িয়ে দিতে অকচ সামনে নিজেকে হালকা মনে হলো। হাতটা যেন শরীর থেকে আলাদা হয়ে এলো। ঝিমঝিম করে উঠল সারা দেহ। কিছুক্ষণ পিনপতন নীরবতা, তারপর হৈ হৈ করে উঠল সবাই মিলে। বয়ে গেল হাসির ফোয়ারা। এই একরকম ঘটনা কতবার যে ঘটেছে তাদের সাথে। আহিরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল শান্তা। পরনে হাঁটু নিচ অব্দি সবুজ রঙা কুর্তি আর মিশেল রঙা ওড়নাটা দিয়ে মুখে বাতাস করতে করতে হাঁপাচ্ছে সে। ঘেমে উঠেছে পুরো মুখটা। আহির হাতটা ঝাড়তে ঝাড়তে নিখিলের পাশ ঘেঁষে বসলো, বলল, হাতটা শেষ আমার। শান্তা ধপাস করে সিটে বসে পড়ল, বলল, তোর হাত বেডির মতো কেন? কিছু হলেই তোর হাত শেষ হয়ে যায়। এর পরের বার থেকে তোকে আর তুলব না। তোর নাম শান্তি দিছে কোন হারামি রে? তুই গোটাই একটা অশান্তি। শান্ত মুখ মোচড়ালো। সুজানা হেসে বলল, ওকে আর তুলবি না কথাটা। এর আগে অনেক বলেছো বন্ধু, তারপরেও তো তুলতে যান আপনি। সবার ঠোঁটে হাসি। শান্তা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে সবার মুখের দিকে তাকালো। আহির চোখ ফিরিয়ে জানালার বাইরে রাখলো। শান্তা বলল, সবাই হাসছিস কেন? না, এমনি এমনি। এই আহিরের বাচ্চা, ওরা হাসতেছে কেন? আমি কি জানি, লাতি দিয়া বের ফালাই দিমু এখন। একদম চুপ থাক, ফটর ফটর করবি তো খবর আছে। শান্তা নাক ফুলিয়ে তাকালো। আহির হাত ছেড়ে আবারও জানালার বাইরে চোখ রাখলো। নিখিল ইশারায় হাতের তালু দেখে বোঝালো হাতে ব্যথা পেয়েছে। শান্তা ফিসফিস করে বলল, কি বলিস বেশি? নিখিল মাথা নেড়ে হাসলো। আহিরের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে বসে রইল শান্তা। মেহুল আর সুজানাকে বলল, এখন কি করব? মলম লাগাতে হবে হয়তো। আগে ক্যাম্পাসে যাই। শাটল থেমে গেল সে চিরচেনা সবুজ বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে এসে। ধূপধাপ হৈ হৈ করে নেমে পড়ল সবাই। সুজানা আর মেহুল যেতে যেতে থেমে গেল নিহাতকে দেখে। আরে নিহাত, কোথায় বলেছিলে? আজ দেখিনি তো। গোমরা মুখে মেয়েটা একটা জবাব দিল শুধু, অন্য বগিতে। তারপরে চুপচাপ হেঁটে চলে গেল একা একা। মেহুল বলল, ভাব দেখালো নাকি? ও কম কথা বলে খুব। পেছন থেকে নিখিল এসে বলল, কথা যখন বলে না তখন যেচে কথা বলতে যাস কেন? তোর কারণেই হয়তো। তোর তো ওর সাথে যুদ্ধ চলে। তুই আমাদের বন্ধু, তাই আমাদের সাথে কথা বলতে চায় না। তাতে কি যায় আসে? কেন কথা বলতে হচ্ছে বোঝা আমাকে। আচ্ছা বাবা, আর বলতে যাব না। টম জেরি গেল কই? নিখিল আঙ্গুল দিয়ে শান্তাকে দেখিয়ে দিল। আহিরের পেছন ছুটতে ছুটতে শান্তা বলল, দোস্ত দাঁড়া, হাতটা দেখা। আমি সরি। কিচ্ছু হয়নি। হাতটা দেখা না। বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেল। দেরি করে ঘুমিয়েছিলাম তো, ঘুম ভাঙাতে দেরি হলো বুঝলি, তাই এদিকে দেরি হয়ে গেল। আমি সরি রে, হাতটা দেখা। ধুর, দেখা তো। আহিরের হাতটা টেনে ধরল সে। হাতের তালু মেলতেই দেখলো তালুতে লাল ছোপ ছোপ। শান্তা জিভ কামড়ালো, বলল, আল্লাহ, চাপ লেগেছে না? আচ্ছা, তোর অ্যাসাইনমেন্টগুলো আমি করে দেব, ঠিক আছে? আহির মৃদু হাসলো। শান্তা তার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, দোস্ত আমি সত্যি সরি। তোর মা দেখলে তো আমার একটা চুলো আস্ত রাখবে না। আহির থেমে গেল, ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, একদম কথা বলতে আসবি না আমার সাথে, দূর হ। অভিক ক্লাসে পা রাখা মাত্রই পিনপতন নীরবতা নেমে এলো। সে হান্টার ডেস্কে অ্যাটেন্ডেন্স শিটটা রেখে বলল, কি অবস্থা সবার? খুব ভালো। আপনি কেমন আছেন স্যার? ওয়েল। মেহুল ফিস ফিস করে বলল, এমনিতেই কারোর সাথে কথা বলে না। এখন দেখ, যেন মুখ দিয়ে খই ফুটছে। অভিক অ্যাটেন্ডেন্স শিটটা নিহাতকে দিয়ে পূর্ব পশ্চিম পায়চারি করে বলল, আপনারা নোট করেছেন গতকালের পড়া? সবাই সমস্বরে আওয়াজ করলো, ইয়েস স্যার।
অভিক বলল। ওকে, আমি যাকে বলতে বলবো সে বলবেন। সবাই রেডি? সবাই ইয়েস স্যার বলল। পেছন থেকে বলুন। সুজানার বুক থক করে উঠল। শান্তা হালকা করে চিল্লিয়ে উঠল, বলল, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও বান্ধবী, ওরে। সুজানা শুকনো ঢোক গিলে কুঁড়ে গুঁতে মারল, বলল, চুপ, আর কাউকে পেলো না, শেষমেশ আমাকে। দেরি হচ্ছে, দাঁড়িয়ে পড়ুন। সুজানা ধীরে ধীরে দাঁড়ালো। অভিক প্রশ্ন ছুড়ল, হোয়াট আর দ্য 5 কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস? সুজানা ভ্যাবলার মতো তাকালো। অভিক নাকের মাথা ঘষে নিল মধ্যম আঙ্গুল দিয়ে, মেঝের দিকে তাকিয়ে বলল, পারবেন? না পারলে শাস্তি আছে। সুজানা আর চোখে বন্ধুদের দিকে তাকালো। সবাই দুঃখী দুঃখী চোখে তাকিয়ে সমবেদনা জানাচ্ছে। অভিক মৃদু হেসে বলল, না পারলে বলুন। পারবো। ওকে, বলুন। 5 key elements of a financial analysis, revenues, profits. গুড, এগুলোর ডেফিনেশন বলুন। সুজানা পাণ্ডুর মুখে অভিকের দিকে তাকালো। কিসের শাস্তি দিচ্ছে তাকে? সুজানাকে প্রশ্ন করতে দেখে সবাই সেগুলো শিখতে ব্যস্ত। বাপরে বাপ, স্যারটা এত ডেঞ্জারাস। অভিক বলল, আপনি এভাবে দাঁড়িয়ে থাকুন, আমি না বলা অবধি বসবেন না। সুজানা বড় বড় চোখ করে তাকালো। সবাইও বিস্ময় নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। এমা, এই স্যারটাকে তো বেশ ভালো মনে হয়েছিল। এ তো টাকলা স্যারের চাইতেও কম না। সুজানা চুপচাপ দাঁড়িয়ে থাকলো, মাথা নিচু করে। কলম দিয়ে শান্তা আর মেহুলকে গুঁতো মেরে বলল, দেখেছিস এগুলো কোনো কথা? বাবারে বাবা, ইনি আমার বড় তো। ওহ, বাঁচলাম, হিটলার একটা। শান্তা খিক করে হেসে উঠল। বড় হলে ভালোই হতো, তোকে সোজা করে দিত। সাইফ ওয়াহিদ এমনিতেও আমাকে বাঁকা হতে দিচ্ছে না, সোজাই আছি। শান্তা ঠোঁট টিপে হাসলো। সুজানা বলল, চুপ কর, আমি কি এভাবে দাঁড়িয়ে থাকবো? ঠিক তখনই অভিকের গলা ভেসে এলো। আপনারা বেশি কথা বলছেন। আপনার নাম কি জানো? আমি ইয়েস। সুজানা আফ্রিদা। ওকে, আপনি এদিকে চলে আসুন। কোন দিকে? মাঝখানে, ডান পাশে আসুন। সুজানা ফ্যাকাশে মুখে ব্যাগটা নিয়ে মাঝখানে চলে গেল। অভিক বলল, এবার বসতে পারেন। সুজানা বসে পড়ল। বিড়বিড় করে বলল, অভিক পড়ায় নিয়ে গেল। এলইডি স্ক্রিনে তাক করে বলল, এগুলো নোট করুন, একটাও যেন বাদ না পড়ে। কিছু টপিক স্ক্রিনে নিয়ে আসতেই সবাই লেখা শুরু করলো খাতা কলম নিয়ে। সুজানা লিখতে লিখতে মাথা তুলে আবারও স্ক্রিনের দিকে তাকাতে স্যারের চোখাচোখি হতেই মাথা নামালো। যেই নামালো আর তুললো না, লিখলো না। আরেকটিবার মাথা তুললে দেখতে পেত জ্ঞান বিতরণকারী শিক্ষকটি বেশিরভাগ নজরদারি তার উপর। ভার্সিটি থেকে ফেরার পরপরই ঝমঝম বাড়ি ধারায় ভেজে উঠল শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দুপুরে ভাত ঘুম না দিলে সুজানার মাথা ভার হয়ে থাকে। ঘুম থেকে উঠিয়ে চিরুনি চালালো সে মাথায়। সাজিয়া বেগম এসে বলল, হেমা, ভেজা চুলে বেনুনি পাকাচ্ছিস? চুলগুলো এমনিই ঝরছে না, এই বয়সে এমন চুল ঝরে গেলে কি হবে? যত্ন করার পরেও তো ঝরছে আম্মা, বাদ দাও। আমাকে আগে 1 গ্লাস পানি দাও। রোজ দেরি হয় আমার, তাই ফিরতেও দেরি হয়। সাজিয়া বেগম পানি আনতেই ঢক ঢক করে পানি খেয়ে ব্যাগ নিয়ে মাস্কটা পরে বেরিয়ে গেল সুজানা। সাজিয়া বেগম তার যাওয়ার পথে চেয়ে রইল। রিক্সাও সঠিক সময়ে পেয়ে গেল, কিন্তু কুটুমবাড়ি রেস্তোরাঁর দিকে যেতে যেতে হঠাৎ ভিড় লক্ষ্য করলো সে। মানুষ জটলা পাকিয়েছে। এমা, ছেলেপেলেরা মারামারি টারামারি করেছে নাকি? সাইম নেই তো এখানে তার সাথে? সুজানা রিক্সা থামাতে বলে লাফ দিয়ে নেমে দৌড় দিল সেদিকে। যেতে যেতে সাইফকে দেখতে পেল। চেহারার হিংস্রতা, চোখ দুটোই রাগ ঝরে পড়ছে। ঘর্মাত্মক মুখ বাম বাহুর শার্টে মুছে হাত নেড়ে কাকে যেন বকাবকি করছে। ভিড় ঠেলে ঢুকতে সাইমকে নিচু মাথায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজানার বুকটা ধক করে উঠল। ভিড় ঠেলে সাইমের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, ভাই কি হয়েছে? সাইম তাকে দেখে চমকে উঠল। সাইফ স্বাভাবিক গলায় বলল, কিরে তুই টিউশনিতে যাচ্ছিস? হ্যাঁ, কি হয়েছে? সাইম কি করেছে? তুই চলে যা, আমি আছি। কিন্তু কি হয়েছে বলবে তো? তোর ভাই ক্রিকেট খেলার মাঠে ঝগড়া লাগিয়েছে, আমি না থাকলে আজ লাশ পেতি। কার সাথে? আপা, আমার কোনো দোষ নেই। জমির সদরের ছেলে আমার সাথে প্রায় সময় অমন করে, আমায় খেলায় নিতে চায় না। আজ আমায় গায়ে হাত তুলতে আসছিল, তাই আমি। কি করেছিস তুই? মেরেছে। সুজানা চোখ বড় বড় করে সাইমের পানি চাইল, বলল,
ভাই, তুই পথে ঘাটে মারপিট করিস, আম্মা জানলে? আম্মাকে বলিস না। আচ্ছা, আমাকে বলবে না। এই সুজানা একে আর বাড়ি থেকে বের হতে দিবে না দুপুরবেলা। ওরা ভীষণ খেপেছে। কোন সময়? সুজানা মুখ চেপে ধরলো হাত দিয়ে। ওকে মারবে বলছে ওরা। শুধু মারবে বলেনি, লাশ ফেলবে বলেছে। সুজানার চোখে পানি টলমল করছে। সাইফ তার মাথা চাপড়ে দিয়ে বলল, তুই টিউশনিতে যা, আমি দেখে নিচ্ছি ওকে। সুজানার চোখে টলমলে জল দেখে সাইম উচ্চ স্বরে বলল, আমি মেরেছি, বেশ করেছি। ওই কুত্তার বাচ্চা বলছে তোকে নাকি তুলে নিয়ে গিয়ে বরবাদ করে দেবে, তাই মুখ বরাবর একদম লাথি দিছি একটা। আরেকবার বললো জিন্দা কবর দেব। সুজানা মুখ চেপে ধরল আবারও। সাইমের গলা শিরা ফুলছে, চল শক্ত। সাইফ বলল, এত সোজা নাকি? বাড়ি চল, আমি দেখে নেব। সাইম তেরার মতো দাঁড়িয়ে থাকলো। সুজানার মাথায় হাত রাখলো। সাইফ বলল, আমি আছি তো, যা তুই। কোনো অসুবিধা হলে আমাকে জানাবি। সুজানা সাইমের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, তুই গুন্ডা হচ্ছিস দিন দিন। তুই ওখানে না গেলে ওসব হতো? আমাদের মেরে তুই শান্তিতে থাকিস। আপা আমি আপা ডাকবি না পিয়াত্ত। তুই ওখানে খেলতে চাস কেন? কতবার বারণ করেছি তোকে? সুজু ও আর খেলতে যাবে না। তুই কাঁদিস না, চিন্তা করিস না, আমি আছি। আম্মাকে গিয়ে বলবে ওকে যেন পিঠ লাল করে আজ। আমি ভাগিয়ে ভাগিয়ে রাখি বলে এত সাহস পেয়েছে। আপা চুপ, আপা ডাকতে বারণ করছি না? পাশ থেকে সাইমের বন্ধু রাকিব বলল, সাইমের দোষ নেই আপা, গত ম্যাচের পর থেকে ওই ছেলেটা সাইমের পিছনে লেগেছে, ওকে নাকি খেলতে দিবে না। তো খেলবে না, না খেলে কি হয়েছে? খেলা ওকে ভাব দেবে? আমাদের ভালো চাস তো তুই আর খেলার মাঠে যাওয়ার নাম ধরবি না ভাই। সাইমের চোখে লাল টকটকে রক্ত পানি। সুজানার চোখেও তার কম নয়। ওটা বাপের ক্ষমতা দেখাচ্ছে। তোর কি বাপ আছে যে পথে ঘাটে গরম দেখাস? তাই বলে চুপচাপ সব মেনে নিব? সুজানা ঠাস করে চর বসিয়ে দিতে সাইফ টেনে নিয়ে গেল সুজানাকে, বলল, কি করছিস? তুই টিউশনিতে চলে যা, আমি আছি বললাম না? সুজানা অন্যদিকে মুখ ফিরিয়ে গাল মুছল। সাইফের ঘাড়ে ধরে কেউ ডাকতে সে ঝাড়া মেরে বলল, আরে গায়ে হাত দেন কেন? মুখে কথা বলতে পারে না, যত সব। সুজানার দুঠোঁট অজান্তে ফাঁক হয়ে এলো। ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষক মনিরুল মুফতি সাহেবকে দেখে সাইফ চোখ ছোট ছোট করে চাইল। সুজানা বিড়বিড় করে বলল, মেহুলের বাবা। কি হয়েছে সাইম? সাইমের চোখের চাহনি নরম হয়ে এলো, বলল, কিছু হয়নি স্যার। সাইফ তার হাত ধরে টেনে নিয়ে গেল। তারা যেতেই সুজানা ওড়না দিয়ে মুখটা মুছে নিল। মনিরুল সাহেব বললেন, তুমি কোথায় যাচ্ছ সুজানা? 2 নাম্বার গেট যাব আঙ্কেল, টিউশন নিয়েছি তো। ও, হুম। পড়ালেখার কি অবস্থা চলছে? মেহুল তো দেখছি সারাক্ষণ ফোন টিপছে, কিছু বলতেও পারি না, বলে আমি কি হাই স্কুলের বাচ্চা? সুজানা হাসলো। তোমার মা ভালো আছে? জি আঙ্কেল। আচ্ছা, রিক্সাটা বোধহয় তোমার জন্য দাঁড়িয়েছে, বাড়িতে এসো না? যাব আঙ্কেল। আচ্ছা মা, সাবধানে। সুজানা রিকশায় চড়ে বসলো আবার। মাথা থেকে চিন্তা নামলো না। এক ঘাটতারা ভাই তার, সারাক্ষণ খেলা আর খেলা। এই খেলা সব শেষের মূল হয়ে দাঁড়ায়। নবকুঠিরে গেটের সামনে আসতেই রিকশা থামলো। সুজানা বরাবরের মতো গেট ঠেলে বাড়িতে ঢুকতে মালিককে দেখতে পেল। তবে মালিকের সাথে বাগান পরিচর্যায় একজন নতুন মানুষকে দেখে খানিকটা বিস্মিত হলেও তার চোখে মুখে প্রকাশ পেল না। ভারী গম্ভীর মুখে বাড়িতে প্রবেশ করতে দেখলো অনা আর আবিদ ফ্লোরে বসে লুডু খেলছে। সুজানাকে দেখে দুজনেই সালাম দিয়ে উঠল। সুজানা ছোট করে সালামের উত্তর দিল, বলল, পড়ার ঘরে চলুন। দুজনেই তার আগে আগে দৌড়ে পড়ার ঘরে দৌড় দিল। বারবার সুজানার মুখের দিকে তাকালো। টিচার আজ এমন কেন? দুজনেই চেয়ারে বসলো আজ। টেবিলের উপর বসে পড়ার ইচ্ছে মাথায় এলো না। সুজানা কোনো বাড়তি কথা না বলে পড়ায় মনোযোগ দিল। দুজনেই বর্ণমালা শিখতে শিখতে সুজানার মুখের দিকে তাকালো। সুজানা চোখ তুলে বলল, এদিকে কি? পড়ো চুপচাপ। দুজনেই পিটপিট করে তাকালো। ঠোঁট বাঁকিয়ে পড়া থামিয়ে দিল। সুজানা ভড়কে গেল। কি হলো? পড়ুন, নইলে খুব মার দিব। এতদিন দেইনি, পড়ুন। আবিদ কলম ছুঁড়ে মারল ফ্লোরে। টিচার বোকা দিচ্ছ? তো কি দিব?
না পড়ে মুখের দিকে কি? দুজনেই ফুপিয়ে উঠল একসাথে। চেয়ার থেকে উঠে কেঁদে কেঁদে দৌড় দিল। সেক্রেটারির ভেতর ঘটনাটি ঘটে যাওয়ায় সুজানা কিছু বুঝতে পারল না। মানে এটা কি? এদের একটু বকা যাবে না? সুজানা ওদের পেছন পেছন ছুটল। দুজনে কেঁদে কেঁদে ড্রয়িং রুমে চলে গেল। বাড়ি ভর্তি লোক তাদের কান্নার আওয়াজ শুনে ছুটে এলো। আনিকা বলল, এই এই কি হলো? কি হলো দাদু? দুজনেই মারপিট করছেন নাকি? সুজান বোকা দিচ্ছে। চুল লাল কোসকে সুজান। হায় আল্লাহ। আচ্ছা চলেন, আর বকা দিব না। সুজানের সাথে আরই কথা বলবো না। কি করলে মাফ করবেন? সরি আমি। অভিক সদর দরজা পার হয়ে বাড়িতে পা রাখলো। তার হাতে মাটি। হাত দুটো আলগা করে রেখে শার্টে মুখ ঘষে মুছে বলল, কি হলো আবার? পরে সুজনার দিকে চোখ পড়তে ভ্রু কুঞ্চন করে চাইল। অনার আবির তাকে দেখে সেদিকে ছুটে গেল। তার পা ধরে লুকিয়ে থাকলো। আনিকা বলল, দেখেছিস অভি, সুজানা একটু বকতে না বকতেই এখানে চলে এসেছে। এই দুটোকে নিয়ে আমি কি করব? টিচার ওদের কেন বকা দিয়েছে? বকা দেওয়ার কথা তো নয়। আমি ওদের ভালো করে পড়া শিখিয়েছি অ্যান্ড হোমওয়ার্ক কমপ্লিট করিয়েছি। সুজানা চুপ করে থাকলো। তো কি হাজার পড়বেন না? সুজান পচা, আর পড়বো না। সুজান চুল লাল কোসকে। গুড ডিসিশন। আসুন বাগানের গাছে পানি দেন। পড়া কাল পড়বেন। কেন পড়বে না? অনাবিদ, এসো আমার সাথে, এসো। দুজনে অভিকের পিছু লুকিয়ে পড়লো। সুজানা হতাশ চোখে আনিকার দিকে তাকালো। আনিকা বলল, আচ্ছা থাকবে, আপনি আমাদের সাথে আসুন। আমার কাকির নাকি আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। গল্পগুজব করুন, মাত্রই তো এলেন। সুজানা নাকচ করলো। তার মুড ভালো নেই আজ। অভিক বলল, নো ওয়ে। উনি গুলুগুলুদের রাগিয়ে দিয়েছেন। রাগ ভাঙাতে হবে। সুজানা বাইরে চলে আসুন। রাগ ভাঙাতে হবে। খুব কঠিন কাজ। সুজানা ভ্রু কুঞ্চন করে চাইল। অভিক বলল, না আসলে বাড়ি থেকে বেরোতে পারবেন না কিন্তু। আবিদ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, দরজা বন্ধ করে দিব। সবাই ঠোঁট টিপে হাসলো। সুজানা বলল, ফাঁকিবাজ। তাও অনেকদিন পর। আপনার আগে যাকে রেখেছিলাম তার সাথে প্রথম দিন থেকেই দুষ্টুমি। সুজানা বাড়ির বাইরে বাগানের দিকে বেরোলো। মালি তাকে দেখে বলল, বাবুরা, তোমাদের মাস্টার আইছে। দুজনে সুজানাকে দেখে অভিককে ফিসফিস করে বলল, সুজান মন খারাপ কেন? ভাবার বিষয়। সুজানা চারপাশটা চোখ বুলিয়ে দেখল। কদম, স্পাইডার লিলি, দোলন চাপা, সন্ধ্যা মালতী, কামিনী, গুলো নার্গিস, দোপাচি ও অলকানন্দ প্রকৃতির গাছ। সাথে ফুলও ফুটেছে। আর বর্ষা মানিত কদম। কি সুগন্ধ ছড়িয়েছে। সুজানা হাত দিয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখল। অভিক তাদের বলল, টিচারের মন খারাপ। আপনারা তো ক্রাইম করেছেন। এখন টিচারকে সরি বলে আসেন। দুজনেই ড্যাব ড্যাব করে তাকালো। বলল, টিচার বোকা দিবে। বকা দিবে না। অভিক দুটো সন্ধ্যা মালতী ছিঁড়ে বলল, টিচারকে গিয়ে সরি বলবেন, ব্যাস। দুজনেই ফুল কেড়ে নিয়ে ছুটল। সুজানা তাদের ছুটে আসতে দেখে বলল, এমা দৌড়চ্ছেন কেন? পড়ে যাবেন তো। দুজনে ফুল এগিয়ে দিয়ে বলল, সুজান চড়ি চড়ি। সুজানা তাদের দেখে হেসে উঠল। হাঁটু মুড়ে বসে ফুলগুলো নিয়ে গাল টেনে দিয়ে বলল, থ্যাংক ইউ। আই লাভ ইউ সুজান। সুজানা আওয়াজ করে হেসে উঠল। বলল, পাকা বুড়ি। অভিক হাতে ধুলো ছেড়ে গাছ টপকে এসে বলল, সুজানা, আগামীকাল ওদের বার্থডে। আপনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমি? হুম। এমা, আবারও একটা খরচ? কি ভাবছেন? আমাকে আসতেই হবে? অফকোর্স, আপনি ওদের টিচার। ওহ, গিফট দেওয়ার কথা ভাববেন না। আপনার স্টুডেন্টরা ছোট। ওরা দুটো ফুল দিলেই খুশি। ঠোঁট কাটা ভীষণ। আপনি বেঁচে গেলেন স্টুডেন্টরা ছোট হওয়াতে। আমাকে তো পুরো বাগান দিতে হবে। কাকে? আপনাকে। আপনি আমার স্টুডেন্ট না? আমি বার্থডে পালন করি না। বিয়ের সময় দেব। আমার? ইয়েস। সুজানা মাথা নাড়িয়ে পায়ের নখ দিয়ে খোটাখুটি করতে লাগলো এবং বলল, বাগান কাউকে গিফট দিতে পারে নাকি? পারে। তাহলে তো বাগান সাথে করে নিয়ে যেতে হবে। সেটা সম্ভব নাকি? সব সম্ভব। আপনি বাগানের কাছাকাছি থাকবেন, ব্যাস হয়ে গেল।
আপনি দাঁড়ান, আমি কফি আনছি। সুজানা ভ্রু কুচকে তার যাওয়া দেখলো। বড় সাইজের মগে কফি করে নিয়ে এলো অভিক। সুজানা তখন অনা আর আবিদের সাথে বাগানের ভেতর ফুলের নামগুলো সে শেখাচ্ছে তাদের। অভিক ধীর পায়ে হেঁটে হেঁটে তাদের পেছন পেছন গেল। অনা ঘাড় ঘোরাতে অভিককে দেখে হেসে বলল,